যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো অঘটন ঘটে যায় তাহলে তো পুরো নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে সব কিছু স্থগিত হয়ে যাবে। এছাড়াও অনেক গোয়েন্দা রিপোর্ট যা আমরা শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে এই এখন নির্বাচন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। আমার চেম্বারের কয়েকটা স্টাফ এই 2-3 দিনের মধ্যে তাদের ছিনতাই হয়ে সর্বস্ব তারা লুটে নিয়েছে। জায়গায় জায়গায় ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে পুরো বাংলাদেশ। এখন যদি একটা মোবাইলকে আপনি রক্ষা করতে না পারেন, একটা ব্যাগকে রক্ষা করতে না পারেন, একটা ব্যালট বাক্স কীভাবে রক্ষা করবেন আপনি? সুতরাং নির্বাচন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে খুব আশা করছেন যে খুব সাড়ম্বরপূর্ণ নির্বাচনটা হবে, সেটা কতদূর ওনার স্বপ্ন বাস্তবায়িত হবে আমি জানি না। তবে আমি মনে করছি যে অনেকের মতো আমারও কেন জানি একটা ভয় যে নির্বাচন আদৌ আপাতত হচ্ছে না, এটা হয়তো পিছিয়ে যাবে। এই মুহূর্তে বাংলাদেশ খুব ক্রাইসিস সময়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়া এই মুহূর্তে ভেন্টিলেশনে আইসিইউতে আছে। একজন চিকিৎসক হিসেবে এই অবস্থাকে আপনি কিভাবে দেখেন? বেগম খালেদা জিয়া একটা সংগ্রামের নাম, একটা ইতিহাসের নাম। তিনি দেশনেত্রী, আপসীর নেত্রী, অনেক অ্যাডজেক্টিভ দিয়ে ওনাকে করা যায়, বিশেষায়িত করা যায়। আমি ওনার খুব একান্তে থাকার আমার সৌভাগ্য হয়েছে এবং আমার মনে আছে যখন উনি বিরোধী দলীয় নেত্রী মিন্টু রোডে বসা, ওনার জ্বর হয়েছে, আমি দেখলাম, চোখটা ভালো করে দেখলাম যে ওনার জন্ডিস হয়েছে হালকা। আমি বললাম যে ম্যাডাম আপনি তাড়াতাড়ি বাসায় চলে যান, আপনার শরীরটা খুবই অসুস্থ। এরকম অনেক অনেক চড়াই উতরাই করে তারপরে হাসিনার অত্যাচার, জেল, জুলুম, বিষপান থেকে শুরু করে এক কাপড়ে ঘর থেকে বের করে ওনার উপর যে কত শারীরিক মানসিক টর্চার গেছে। একটা ছেলে হারিয়েছে, একটা ছেলে বিদেশে আছে, এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই সময় ছেলেটি কাছে আসতে পারছে না। অর্থাৎ এত বড় একটা দেশের মানে দেশনেত্রী, যিনি যার স্বামী ছিলেন স্বাধীনতার ঘোষক, দেশের রাষ্ট্রপতি, একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে যেই মানে অত্যাচার করা হয়েছে, তার তো সিরোসিস হওয়ার কথা ছিল না, তাকে পয়জনিং করে সিরোসিস করা হয়েছে। এতগুলো রোগ নিয়ে একটা মানুষ বেঁচে থাকা খুবই দুরূহ। এই বিষয়ে একটু ব্যাপকতা করবেন যে পয়জন, এটা অনেক আগে থেকে শোনা যাচ্ছে ওনাকে জেলে থাকাকালীন নাকি পয়জন দিয়েছিল। তো এই বিষয়ে কারণ আমি এটা এটা এই জন্য বলছি যে চিকিৎসক হিসেবে, কারণ লিভার সিরোসিস হতে অনেক লম্বা সময় লাগে। এখন যে বিএসএমএমইউ, যেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি তৎকালীন যে একটা লিখিত দিয়েছিল, সেখানে লিভার সিরোসিসের কথা উল্লেখ ছিল না। তাহলে অল্প সময়ের মধ্যে তার লিভার সিরোসিস হয়ে গেল কেন? এত লম্বা 20-30 বছর লাগে একটা লিভার সিরোসিস তৈরি হতে, কমপক্ষে 15 বছর তো লাগে। 1 বছর 3 মাস বা 6 মাসের মধ্যে লিভার সিরোসিস হওয়ার কথা না। আমি চিকিৎসক হিসেবে বলতে পারি, বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে বলতে পারি, ওনার নিউমোনিয়া ব্যাপক আকার ধারণ করেছে, হার্টের সমস্যা, আর্থ্রাইটিস, তো অনেক পুরনো আর্থ্রাইটিস, অনেকগুলো, এবং অ্যান্টিবায়োটিকে রেসপন্ড করছে না। এবং এতগুলো সমস্যা নিয়ে মানে একজন মানে কীভাবে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে, এখন ভবিষ্যৎ আল্লাহ পাক জানেন ওনার কি হবে। এবং পুরো জাতি কিন্তু স্তম্ভিত হয়ে গেছে, অচল হয়ে গেছে পুরো জাতি, যে বেগম জিয়া কী হবে, বেগম জিয়াকে আদৌ বাঁচবেন না বাঁচবেন না। পাকিস্তানের জনগণ যেমন স্তম্ভিত, ইমরান খান আদৌ বেঁচে আছেন কিনা, বাংলাদেশের জনগণ, রাজনীতি, সব কিছু টোটাল একদম স্ট্যান্ড স্টিল হয়ে গেছে, যে তাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি আদৌ বাঁচবেন বা বেঁচে আছেন। অনেকে এমনও গুজব রটাচ্ছে যে উনি মরে গেছেন, ঘোষণা হচ্ছে না। আসলে যতদূর আমি জেনেছি ভিতর থেকে, যে উনি এখনও বেঁচে আছেন, তবে খুবই মানে ক্রিটিক্যাল কন্ডিশন, মোস্ট ক্রিটিক্যাল কন্ডিশনে উনি আছেন। আল্লাহ পাক জানেন ওনার আয়ুর অবস্থা কি হবে। নির্বাচনের দিন তারিখ তো ফেব্রুয়ারিতেই, কিন্তু এখনো কনফিউশন কেন যে নির্বাচন আদৌ হবে কিনা? স্যার ঠিকই বলেছেন আপনি, নির্বাচন শিডিউল ঘোষণা হওয়ার কথা হচ্ছে ডিসেম্বরের 2য় সপ্তাহে, এবং ফেব্রুয়ারিতে রোজার আগে আগে নির্বাচন হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো অঘটন ঘটে যায় তাহলে তো পুরো নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে সব কিছু স্থগিত হয়ে যাবে। এছাড়াও অনেক গোয়েন্দা রিপোর্ট যা আমরা শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে এই এখন নির্বাচন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আলী সাহেব, চরম অবনতি হয়েছে। আমার চেম্বারের কয়েকটা স্টাফ এই 2-3 দিনের মধ্যে তাদের ছিনতাই হয়ে সর্বস্ব তারা লুটে নিয়েছে। জায়গায় জায়গায় ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে পুরো বাংলাদেশ। এখন যদি একটা মোবাইলকে আপনি রক্ষা করতে না পারেন, একটা ব্যাগকে রক্ষা করতে না পারেন, একটা ব্যালট বাক্স কীভাবে রক্ষা করবেন আপনি? এখন এই
মানে এখনকার সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে নির্বাচনের জন্য। নির্বাচন হবে কিনা জানি না। এখন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত না করা যায়, তাহলে নির্বাচন অনেকেই ভোট দিতে যাবে না, অনেকে ভোট দিতে মানে রাজি হবে না, যে ভোট কেন্দ্রে গিয়ে তো একেবারে মারামারি কাটাকাটি হয়ে যাবে, মানে আমরা নিরাপদ থাকবো না। সুতরাং নির্বাচন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে খুব আশা করছেন যে খুব মানে সাড়ম্বরপূর্ণ নির্বাচনটা হবে, সেটা কতদূর ওনার স্বপ্ন বাস্তবায়িত হবে আমি জানি না। তবে আমি মনে করছি যে অনেকের মতো আমারও কেন জানি একটা ভয় যে নির্বাচন আদৌ আপাতত হচ্ছে না, এটা হয়তো পিছিয়ে যাবে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, একই দিনে নির্বাচন, গণভোট, বিভ্রান্তি তৈরি হবে, জনগণ হা ভোট দিতে গিয়ে না ভোট দিয়ে দেবেন। হ্যাঁ, আমি সবসময় বলেছি, কারণ এই যে আমাদের যে জুলাই বিপ্লবকে ধারণ করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এই গণভোট, জুলাই সনদ, জুলাই যে ঘোষণা, সব কিছুর কিন্তু জুলাইকে কিন্তু আমরা অ্যাভয়েড করে চলতে পারবো না। এ জাতি যতদিন বেঁচে থাকবে জুলাইকে ধারণ করতে হবে, এটা চরম বাস্তবতা। মুক্তিযুদ্ধকে যেমন ধারণ করতে হবে, জুলাইকে ধারণ করতে হবে। এখন হানা ভোটের মাধ্যমেই রচিত হবে পরবর্তী নির্বাচন কিভাবে হবে। কারণ একই দিনে যদি হানা ভোট হয়, মনে করেন যে 300টা আসনের মধ্যে 20টা 25টা আসনে চরম নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের জন্য নির্বাচন বন্ধ করতে দেওয়া হলো, তাহলে হানা ভোটও তো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তাহলে ওটার আলোকেই তো পরবর্তী নির্বাচন হবে, পরবর্তী সংবিধান রচিত হবে। যদি হানা ভোট আগে না করা হয়, তাহলে তো ওটার আলোকে যখন সব কিছু হবে, একই দিনে নির্বাচন হবে, একই দিনে হানা ভোট হবে, বাংলাদেশের জনগণ তো বুঝবেই না যে মার্কার পিছনে দৌড়াবো না হানা ভোটের পিছনে দৌড়াবো। আর হা ভোট যদি জয়যুক্ত হয়, তাহলে দেশের জুলাই বিপ্লব বেঁচে থাকবে। আর যদি যদি জয়যুক্ত না হয়, জুলাই বিপ্লব শেষ হয়ে যাবে। সুতরাং এখানে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে হানা ভোট এটাকে আগে দিতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে, তার উপর ভিত্তি করে পরবর্তী নির্বাচন, পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। তাহলে তো স্যার এত অল্প সময় সম্ভব না, নির্বাচন আরো পিছিয়ে যাবে। দিতেই হবে, কারণ যদি মনে করেন কোনো সরকার, যে কোনো দল, দুইটা দলই তো এখন বর্তমানে আছে, দুইটা দল একটি দল জয়লাভ করলো, তা সে হায়ের পক্ষে বা নায়ের পক্ষে, সে ক্ষমতায় বসে নির্বাচনের 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে তো সরকার গঠিত হয়ে যাবে, সে হয়তো মানবে না, হা ভোটের রেজাল্ট কি না ভোটের রেজাল্ট কি সে মানবে না, তার মতো করে সে চলবে। সুতরাং এখানে নিশ্চয়তার ব্যাপার হচ্ছে যে হা না ভোটটা নির্বাচনের আগে দিতে হবে, এটি হচ্ছে জনগণের প্রত্যাশিত। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ তো সবাই শিক্ষিত না, ওই দিন হয়তো দেখা যাবে যে একই দিনে যদি নির্বাচন হয়, ওই মার্কায় ভোট দিয়ে চলে আসলো, হা না ভোটের জায়গায় হায়ের জায়গায় না দিল, নায়ের জায়গায় হা দিল, বুঝলো না। এগুলোকে ব্যাপক ক্যাম্পেইন করে বসতে হবে যে হা ভোটটা কী জন্য, না ভোটটা কী জন্য, তারপরে এটার আলোকে হবে নির্বাচন। সুতরাং নির্বাচন নিয়ে এত লাফালাফি করার তো, আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি যে খুব বেশি এটা হয়ে যাচ্ছে, মানে ঘোলাটে হয়ে যাবে। যদিও নির্বাচিত সরকার ছাড়া তো দেশ পরিচালনা করা সম্ভব নয়, নির্বাচন দরকার। সুতরাং কিন্তু একটা গঠনমূলক সুন্দর সংসদ তৈরি করতে হলে একটা ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন আছে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের
হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।